সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন ফার্মল্যান্ড প্রেজেন্টস নিজের নামেই হোক পরিচয় দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি তানজিকা আমিন, আর আমার সাথে স্টুডিওতে আছেন দুজন স্বপ্নবাজ নারী। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই ছোট্ট একটি তথ্যচিত্রের মাধ্যমে। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্রী সুলতানা ইশরাত জাহান। খুলনার মেয়ে ইশরাত পড়াশোনা করেছেন খুলনা ইউনিভার্সিটিতে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা থেকেই জয়েন করেছেন বাংলাদেশ পুলিশে। বর্তমানে তিনি অতি উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন। মুক্তিযুদ্ধে নারীদের সাহসী অংশগ্রহণের গল্প শুনেছেন সুরঞ্জনা সাহা, আর মনে মনে ভেবেছেন, আহা, যদি আমিও মুক্তিযুদ্ধে যেতে পারতাম। তারপর ভাবলেন, মুক্তিযুদ্ধ শেষ হলেও যুদ্ধ তো চলছেই, দেশের মানুষকে নিরাপদে রাখার যুদ্ধ। সেই ভাবনা থেকেই তিনি জয়েন করেছেন পুলিশে। বর্তমানে তিনি কর্মরত আছেন সহকারী পুলিশ কমিশনার হিসেবে। আজ আমার অতিথি এই দুজন সাহসী স্বপ্নবাজ নারী। নারী হিসেবে এমন একটি চ্যালেঞ্জিং পেশায় আসা এবং সম্ভাবনার গল্প তাদের কাছ থেকে আমি এখন শুনব। কেমন আছেন আপনারা দুজন? ইশরাত আপা, সুরঞ্জনা আপা, ভালো আছেন দুজনে? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখে আজকে আমার একটু ভয়ও লাগছে, আবার ভালোও লাগছে, কারণ আপনাদের জব যেটা, সেটা নিয়ে একটু সবার ভিতরে একটা ভীতি কাজ করে, প্লাস একটু চ্যালেঞ্জিং আপনাদের জবটা। এবং আপনারা যে আপনাদের জায়গা থেকে স্বপ্ন দেখেছিলেন যে আজকে আমাদেরকে সার্ভ করবেন, আমাদের মতো সিভিলিয়ানদেরকে, এই জন্য হ্যাটস অফ অ্যান্ড স্যালুট টু ইউ গাইজ। থ্যাংক ইউ। আচ্ছা, ইশরাত আপার কাছে আসি। ইশরাত আপা, দেশের মানুষকে সার্ভ করছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন, এই কাজ করবেন, এই স্বপ্নটা কেন প্রথম থেকে? তা আমি জানি আপনি আইসিডিডিআরবিতে জব করতেন, আপনি একজন পুষ্টিবিদ, আপনি আরাম করে পুষ্টি নিয়ে কাজ করতে পারতেন, সেখান থেকে এটা কেন? যদি প্রথমে এটাই বলি যে স্বপ্ন দেখার ব্যাপার, এখন যদি আমরা একটু পুরনো দিনে যাই, যে এখন স্বাধীনতার 50 বছর পূর্তি হলো, আমরা 50 বছর, আমাদের বয়স, দেশের বয়স 50 বছর। তো এই স্বপ্নটা কিন্তু অনেক আগে থেকে দেখা হয়েছে। যেমন বাংলাদেশ পুলিশে প্রথম নারী পুলিশ হিসেবে আসবে, এই স্বপ্নটা দেখেছিলেন কিন্তু বঙ্গবন্ধু। তো সেই তার স্বপ্ন দেখা মোতাবেকই 1974-এ প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশে মেয়েরা পুলিশ হিসেবে প্রথম জয়েন করা শুরু করে। আমার স্বপ্নটা দেখার অনেক আগেই, যা আমাদের দেশ জন্মের সাথে সাথেই এই স্বপ্নটা একজন দেখে ফেলেছেন, বঙ্গবন্ধু দেখে নিয়েছিলেন। সেজন্য আমাদের হয়তো এখন এসে আমাদের স্বপ্ন দেখাটা সহজ হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি দেখেন বা পিছনেও যদি দেখেন, বাংলাদেশের প্রতিটা সরকারি বলেন বেসরকারি জায়গায়, এগুলো তো প্রতিটা জায়গায় মেয়েরা নিজেদেরকে অলরেডি প্রুফ করে ফেলেছে, তারা এস্টাবলিশড। এখন মেয়েদেরকে নতুনভাবে প্রমাণ করার মতো আসলে কিছু নাই যে ইয়েস উই ক্যান ডু ইট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেই হিসাবে বলতে যে এই স্বপ্নটা মানে আমাদের দেখার কথাই ছিল, যেটা অনেক আগে থেকে দেখে এসেছে, আমাদের পথটা আস্তে আস্তে সুগম হয়েছে। এটাই তো হয় না যে পেছন থেকে নিশ্চয়ই আমাদের সামনে দিকে কেউ কষ্ট করে গেছে, তারা আমাদেরকে পথ দেখিয়েছে। আপনি আজকে অনেককে পথ দেখাচ্ছেন, আজকে আমার প্রোগ্রাম যারা দেখছেন তারা আপনার মতো হতে চায়, এটাই তো স্বাভাবিক, তাই তো হবে। তো আপনি কেন আইসিডিডিআরপিতে আপনি পুষ্টিবিদ হিসেবে, তারপরে পুলিশ বিসিএস দিয়ে আপনি ঢুকেছিলেন, স্বপ্নকে আগে থেকেই দেখেছিলেন, তাই তো? হ্যাঁ, একটু দেখেছিলাম যে আমার সবসময় একটু ব্যতিক্রমী কিছু করার ইচ্ছা ছিল। আচ্ছা, সবসময়ই। তো সেই হিসাবে আমি যখন পুলিশে জয়েন করি, তো সেই মুহূর্তে আমার যে সারাউন্ডিংস ছিল, আমি আবারও বলছি, আমার সারাউন্ডিংসে আমি কাউকে পুলিশ হিসেবে দেখিনি। আচ্ছা, মানে মহিলা পুলিশ বা কাউকে পুলিশ দেখে অনুপ্রাণিত হয়েছি, বিষয়টা এমন না। আমার কাছেই মনে হয়েছিল যে খুব চ্যালেঞ্জিং, তো একটু দেখি। আচ্ছা, তখন বিসিএস যখন দেন তখন ফার্স্ট টিকটা পড়ে পুলিশের ঘরে। ওকে, ঠিক আছে। কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে এখন? অবশ্যই অন্যান্য, আমি বলবো যদি আপনি সিভিল সার্ভিসের বা অন্যান্য চাকরির সাথে কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো যে জীবনের ঝুঁকি, এই জিনিসটা মনে হয় শুধুমাত্র আমাদের ক্যাডারে বা পুলিশের সবচেয়ে বেশি। তার কারণটা হচ্ছে যে আপনি যখনই দেখবেন, পুলিশ কখনো কিন্তু পিছনে আসে নাই। বাংলাদেশ মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধের যে যুদ্ধটা করে, এটাও কিন্তু বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা করেছিল, শুধুমাত্র 303 রাইফেল দিয়ে। 25শে মার্চ রাজারবাগে প্রথম প্রতিরোধটা তারা করেছিল। সেকেন্ড, যদি আপনি দেখেন যে করোনা মহামারীর এই যুদ্ধেও প্রথম সারিতে ফ্রন্টলাইনার ছিলাম কিন্তু পুলিশরা। আসলে এই চাকরির মতো, তারপরে আপনি যদি হলি আর্টিজান দেখেন,
দেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে পুলিশরা কিন্তু সবসময় সামনে। আপনারা সবসময় সামনে থাকেন, আবার একদিক থেকে গালি কিন্তু আপনারাই বেশি খান। আমরা যেটা সিভিলিয়ান তারা কিন্তু যখনই কোনো ত্রুটি হয় আমরা কিন্তু বলি পুলিশ এটা করতে পারলো না, বা এই ফল্ট ওই ফল্ট, এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে কষ্ট করছেন, আবার সেই তুলনায় আপনারা সেটা পাচ্ছেন না। অবশ্যই এটা আসলে অনেক কষ্ট দেয়। এটা আসলে ব্যাপারটা এরকম ছিল যে প্রথমে যখন আমরা আসি তখন আমরা ভাবছিলাম, যখন মানুষ গালি দিচ্ছিল আমাদেরকে বা আমাদের কানে আসছিল বা কাউকে বলছে, তখন আমরা মনে হচ্ছিল যে আমরা এত করছি, সবাই এত করছে, মানে আমি যে শুধু নিজের কথা বলছি ব্যাপারটা এরকম না, সবাই, আমি আমার সারাউন্ডিংসে সবাই দেখছি, সবাই সবার 100% দিয়ে করার ট্রাই করছে। ইভেন ফ্যামিলি লাইফ বলে কিছু নেই, 24/7 আপনি দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। এক্স্যাক্টলি। তো আপনি দেখবেন যে রাত্রেবেলা যখন আপনি ঘুমান আপু, তখনও দেখবেন যে বাইরে থেকে যদি একটা গাড়িও যায়, আপনাদের গাড়ি, একটা টহল গাড়ি গেলেও সেটা পুলিশের গাড়ি চাই যাবে, এবং এটাই সত্যি কথা। থ্যাংক ইউ। এবার সুরঞ্জনা আপনার কাছে আসি। আপনি কত বছর এই সেক্টরে? আমি এখানে আছি 4 বছর। 4 বছর আপনার জব, আপনি সাইবার ক্রাইমে আছেন। সাইবার ক্রাইমে আছি 2 মাস। 2 মাস, আচ্ছা 2 মাস ধরে আছেন আপনি। কেন আরাম করে তো চাকরি করতে পারতেন ডেস্কে বসে থেকে, কেন এই পথটা বেছে নিয়েছিলেন? আমার কাছে মনে হয়েছে যে দেশকে, মুক্তিযুদ্ধ তো আমি দেখি নাই, আমার জন্মের বহু আগে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, তো ওই সময় তো দেশকে কিছু আমি করতে পারি নাই। এখন আমার কাছে মনে হয়েছে যে যতগুলো সেক্টর আছে তার মধ্যে পুলিশই একমাত্র আছে যেটা সক্রিয়ভাবে সরাসরি দেশের জন্য কিছু করা যায়, দেশের মানুষের জন্য কিছু করা যায়, নিরাপত্তার জন্য হোক, যে কোনো ইস্যুতে পুলিশ তো সব ফ্রন্টলাইনারই আছে। জি। এমনি যদি অন্যান্য সেক্টর আছে, কিন্তু পুলিশ একদম সম্মুখ যোদ্ধা হিসেবে আছে, যেটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া হয়। আর অন্যান্য সেক্টরগুলো হয়তো বা একটু ইনডিরেক্ট পর্যায়ে আছে, কিন্তু এটা তো একদম সক্রিয়ভাবে আছে। এর জন্য আমার কাছে মনে হয়েছে যে দেশের জন্য যদি কিছু করতে চাই, মুক্তিযুদ্ধে করতে পারিনি, কিন্তু এখন করতে হলে বাংলাদেশ পুলিশেই জয়েন করতে হবে। বাহ, খুব সুন্দর একটা কথা। আচ্ছা, এখানে তো অনেক আমাদেরকে যেমন দেখা হয় না, মেয়ে মানে একটু তুলতুলো টাইপের, এটা মানুষের চোখে পড়ে। মেয়ে মানে আচ্ছা ও এটা পারবে না, ও এটা করতে পারবে না, তো মেয়ে। তো সেটা তো আপনারা আসলে সেই বৈষম্য ব্যাপারটা ভেঙে দিয়েছেন, কারণ একই রকম নিশ্চয়ই ট্রেনিং এর ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে, যে ট্রেনিং এর ছেলে গেছে, সেই ব্যাপারে কিছু বলেন। আমরা বলবো যে যখন আমরা পুলিশে জয়েন করি, এরপরে কিন্তু আমাদেরকে তৈরি করা হয় দেশের একজন সেবক হিসেবে। এখানে পুরুষ নারীর কোনো ভেদাভেদ নাই, না আমাদের জব নেচারে কোনো ভ্যারিয়েশন আছে, না জব ডেসক্রিপশনে, বা এমনও কখনো বলা হয় না যে এটা মেয়ে বলে ও পারবে না। এটা কখনো আমি আমার সিনিয়র থেকে, আমার চাকরি 8 বছর, আমি এটা কখনোই শুনিনি। আর সারদার যে ট্রেনিংটার কথা আমরা বারবার বলি, যেটা দিয়ে আসলে আমাদেরকে তৈরি করা হয়, ওই ট্রেনিংটা এতটাই হ্রাস বলবো আমি, যে এই যে তুলতোলা ব্যাপারগুলা, এই জিনিসগুলা কিন্তু তখনই ভেঙে যায়। যেমন যে আমাদেরকে ফায়ারিংয়ে যেতে হয়, আমাদেরকে ঘোড়া চালাইতে হয়, গাড়ি আপনাকে দৌড়াইতে হচ্ছে, ডিফারেন্ট সুইমিং শিখতে হচ্ছে। মানে আপনি এমন কোনো ক্ষেত্রে আপনি পারবেন না এরকম বলা হবে না যে আমি মেয়ে তাই আমি কম করছি, এরকম ব্যাপারটা নেই। একটা ছেলে যেভাবে করছে আমাকে একইভাবে কাজটা করতে হচ্ছে। আপনি পারছেন না, আপনাকে তৈরি করা হচ্ছে, আপনাকে তৈরি করে দিচ্ছে যে হ্যাঁ এবার তুমি পারবা। যেটা বলছিলাম আমি, যে পারিবারিক ব্যাপারটাও কিন্তু আমাদেরকে অনেক সময় দেখতে হয়, যে আপনার দুজনেই ম্যারিড এবং দুজনেরই ঘরে মানে সন্তান আছে, তার তো খুবই ছোট সন্তান, আপনারটা একটু বড় হয়েছে, তো বাচ্চাদেরকে তো সময় দিতে পারেন না, সেভাবে হয়ে ওঠে না, কারণ 24/7 আপনারা আমাদের জন্য কাজ করছেন। সেই ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা তৈরি হয়? বাচ্চাকে সময় দেওয়ার জন্য আমি যেটা মেনটেন করি সেটা হচ্ছে যেটুকু সময় পাই সেটুকু, মানে অফিস বাদে বা আমার কাজ বাদে এর বাকি পুরোটা সময় আমার বাচ্চার কাছে থাকে। আচ্ছা। এই সময় আমি অন্য কোনো কাজ রাখি না, অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়া নিজের জন্য বা বন্ধুদের সাথে, ওগুলো আমি একটু টোটালি। আপনার ফার্স্ট প্রায়োরিটি এখন আপনার বাচ্চা, তো আপনি সেই প্রায়োরিটি ওয়াইজ যদি আমাকে যেতে হয় বন্ধুদের সাথে বা কোনো একটা কাজে, বাচ্চাকে সাথে নিয়ে যাই। আচ্ছা, নারীরা যারা আসতে চায়, পুলিশ হতে চায়, অনেকে তো ভয় পায়, যেটা বলছিলাম যে এখানে অনেক পরিশ্রম, তো না যাই, অন্য কোনো সেক্টর চুজ করি। বিসিএস এ যারা আছেন তারা এই কাজটা করেন, তাদেরকে কি আপনারা বলতে চান যে না প্লিজ কাম, মেয়েরা আসো আমাদের সাথে কাজ করো? অবশ্যই বলতে চাই আপু। আচ্ছা, তার কারণটা হচ্ছে যে এখন যদি আপনি দেখেন মেয়েদের কাজ করার সুযোগ কিন্তু অনেক বেড়ে গেছে, পুলিশের মতো সার্ভিসেও বেড়ে গেছে। কারণটা হচ্ছে যদি আপনি, ও যেমন সাইবার ক্রাইমে কাজ করে, এখানে ভিকটিমরা বেসিক্যালি একটা বড় অংশ হচ্ছে নারীরা। তো এই যে মেয়েদেরকে সাপোর্ট দেওয়ার বিষয়গুলা, তারপরে হচ্ছে যে অপরাধী আপনি যখন অপারেশনে যাবেন, যদি সেই আমাদের যদি সন্দেহভাজন একজন নারী হয়, তাহলে অবশ্যই আমাকে নারীকে সাথে নিয়ে, মানে একজন নারী অফিসারই তাকে আপনি আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা, ওইখানে আর কি আইনের শক্ত, মানে খুব সুন্দর করে এবং ক্লিন করে বলা আছে যে একজন নারীকে অবশ্যই একজন নারী
পুলিশ কর্মকর্তা তাকে হেফাজতে নিতে পারবে। আচ্ছা, তো এই ক্ষেত্রগুলোতে অবশ্যই মেয়েদের কাজ করার সুযোগ অনেক বেশি। আপনি যদি আমি আমার যদি এই প্রোগ্রাম কেউ শুনে থাকে বা কোনো মেয়ে যদি এটা জেনে থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ পুলিশে মেয়েদের কাজ করার যতটা সুযোগ, যদি কেউ দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চায়, তাহলে এই সুযোগ অন্য কোথাও কোনোভাবে সম্ভব না। মানে আমি এক কথায় বলতে পারি, অনেকে এখন মেয়েরা ভাবে কি ডাক্তার হব বড় হয়ে, হ্যাঁ এটা তো তারা এই সেন্স থেকেই কাজটা করতে চায়, ডাক্তার মানে আমি দেশের সেবা করছি, জনগণের সেবা করছি। ঠিক একইভাবে আজকে আমি চুজ করতে পারি, ওকে ফাইন, আমি মেডিকেল সায়েন্স না পড়ে আজকে আমি এইটা পড়ি। এক্স্যাক্টলি, তো দুইটা একই, আমি দেশের জনগণের জন্য কাজ করছি, মানুষের সেবক হিসেবে কাজ করছি। সো সেটাই আমরা এখন এই শিফট করতে পারি যারা আছেন, যদি কেউ চান। হ্যাঁ হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ। আমি একটু ব্রেক নিব, ব্রেকের পরে আবার ইন্টারেস্টিং গল্পে ফিরে আসবো। দর্শক দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান ফার্মল্যান্ড নিবেদিত নিজের নামেই হোক পরিচয়। নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পরেই ফিরবো, সঙ্গেই থাকুন। সবাইকে আমন্ত্রণ RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান ফার্মল্যান্ড নিবেদিত নিজের নামেই হোক পরিচয় অনুষ্ঠানে। ফিরছে আবারও গল্পে। দুজনের কাছে আমার একটাই প্রশ্ন, যে শুনলাম আপনারাও সবাইকে অভিবাদন জানাচ্ছেন এবং আসতে বলছেন যেন পুলিশে এই সেক্টরে এসে কাজ করে, কিন্তু অনেক প্রতিকূলতা, এটা আপনারা নিজেরাও জানেন যে আপনাদেরকে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেই ক্ষেত্রে কি প্রতিকূলতা ফেস করেন আপনারা? প্রতিকূলতা ফেস করার আগে আমি একটা জিনিস বলবো, যেহেতু এটা আমরা অন্য মেয়েদেরকে আসার জন্য বলছি, সেই ক্ষেত্রে বলতে গেলে একটা কষ্টের ফলাফল যদি খুব বৃষ্টি হয়, তখন কিন্তু আমরা কষ্টটা করতে রাজি থাকি। তো এই যে আমরা যে স্ট্রেস নেই বা আমাদের যে কর্মঘণ্টা নাই, আমরা যে মানুষকে সেবার দেওয়ার জন্য যে কাজগুলা করি, আলটিমেটলি স্যাটিসফ্যাকশন কাজ করে না, পরে অসম্ভব স্যাটিসফ্যাকশন কাজ করে। আপনি যখন একটা মানুষকে তার ন্যায় বিচারটা দিতে পারছেন, এইটার পরবর্তীতে আপনার রাত্রিবেলা যতটুকু সময় পান, তখন যে আপনার যে ঘুমটা হবে, আমি বলতে পারি যে এটা আপনি বা পৃথিবীর সবচেয়ে আরামদায়ক বিছানায় হয়তো সেই ঘুমটা আপনি পাবেন না। তাহলে এত শ্রম করছেন, কষ্ট করছেন, তাহলে সেই হিসেবে ওই রিকগনিশনটা এখনো কেন আমাদের জনগণের মুখে আসে না যে ইয়েস পুলিশ আপনারা গ্রেট? এই ব্যাপারটা কেন এখনো আসে না বলে মনে হয়? আমার মনে হয় কি, যারা কাজ করে বেশি তাদের দোষ বেশি। এজন্য আমি ওর সাথে এটাতে একমত, আসলেই কাজ করি এজন্য আমাদের দোষ বেশি। আচ্ছা, আপনাদের ব্যবহার খারাপ, এরকম অনেক কিছু আমরা কিন্তু শুনি যে আপনাদের ব্যবহার, আপনারা জনগণের সাথে, সাধারণ আমাদের সাথে আপনারা ঠিকমতো ব্যবহার করেন না। আপনাদের কাছ থেকে কোনো কিছু গেলে আপনাদের মানে কিছু একটা আছে আপনাদের ভেতরে, যেটা একটু আমাদেরকে জনগণেরকে কাছাকাছি নিতে দেয় না। এইটা কেন? এই রিউমারগুলো কেন? এটা কি রিউমার? আমি বলবো এটা একটু রিউমার আপু। আচ্ছা, তার কারণটা হচ্ছে যে পুলিশের যে ধারণাটা শুরু হয়, আমি একটু বলবো যে সেটা হচ্ছে উপনিবেশিক আমল থেকে। তখন আসলে পুলিশকে ব্যবহার করা হয়েছে, ইংরেজরা ব্যবহার করছে লাঠিয়াল বাহিনী হিসাবে। তো আমরা কিন্তু পুলিশ সম্পর্কে অনেক আগে থেকে একটা নেগেটিভ ধারণা আমাদের মাইন্ডসেটে রয়ে গেছে যে পুলিশের কাছে গেলে হয়তো এটা নেগেটিভ হবে। আমি জানি না, আপনি নিজে যদি কখনো যান, নিজে যদি ফেস করেন, তখন আপনি হয়তো এটা বলতে পারবেন আপু। কিন্তু আমাদের সবার মানসিকতাই হচ্ছে যে পুলিশের কাছে, কারণ উপনিবেশিক আমল থেকে কিন্তু এটা চলে আসছে। পরবর্তীতে যেটা হয়েছে, আমাদের এখন যে সুযোগ্য আইজিপি স্যার আছেন, স্যারের নেতৃত্বে এখন কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, এগুলো আরও ক্ষুদ্র স্থানে, যে মানে একদম বাংলাদেশের রুটে যেন পুলিশের সেবাটা পৌঁছাইতে পারে, সেটার জন্য কিন্তু আমরা সবাই মিলে কাজ করছি। তো আমি যেটা সুরঞ্জনা বললো, যারা কাজ করে তাদের দোষ বেশি, আমি বলবো না যে যদি আমাদের যদি কোনো সামান্যতম যদি দোষ ত্রুটি থাকে, এটা আমরা বলবো যে কাজ করতে করতে কাজের মধ্যে যদি দু একটা জিনিস ভুল হয়ে যায়, এরকম। কিন্তু গ্রসলি যদি আপনি বলেন, তাহলে এই যে আমরা কাজ করছি সমস্ত দিন, আমার সাথে, আমি তো বলবো যে আমার সাথে যারা কাজ করে, আমি সবাইকে দেখছি সবাই কাজ করছে। তো এটা তো আমরা যে কাজগুলো করছি, এটা তো আমরা মানুষের জন্যই করছি, জনগণের জন্য করছি। হ্যাঁ, বলতে পারেন যে এটা আমাদের প্রপার ডিউটি, আমরা ডিউটি করছি, কিন্তু ডিউটিটাও তো আমার মানুষের প্রতি ডিউটি। আচ্ছা, এই ডিউটি করার সময় যদি দু একটা জিনিস, এটা আমি বলবো যে হয়ে যায়, তাহলে এটা হয়তো পাবলিক পারসেপশন, যেহেতু একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়ে আসছে, এটাই। কিন্তু এখন পুলিশ কিন্তু জনগণের বন্ধু, মানবিক পুলিশ। আমরা কিন্তু এখন মানবিক পুলিশ। আপনি করোনা যুদ্ধে দেখেছেন, আমরা ফ্রন্টলাইনার ছিলাম। দেশের যে কোনো ক্রান্তিকালে পুলিশ কখনো জনগণের হাত ছাড়ে নাই। আপনার কাছে আসে, আপনি বলেন কিছু, যে যারা আসতে চায়, যেসব নারীরা পুলিশ জয়েন করতে চায়, দেশের সেবা করতে চায়, তাদের জন্য কিছু বলেন আপনি। আমি যখন BCS প্রথম চয়েস দিয়েছিলাম পুলিশ ক্যাডার, তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে মেয়ে হিসেবে কেন আমি পুলিশ ক্যাডারটা ফার্স্ট চয়েস দিলাম। তো
আমি বললাম আমি মেয়ের জন্য আমি ফার্স্ট চয়েস পুলিশটা দিয়েছি। আসলে কেন দিয়েছিলেন? মেয়ে তাই, মানে ওই যে মুক্তিযুদ্ধের ব্যাপারটা আমরা জানলাম, এটা একটা রিজন, এটা একটা রিজন, এটা আরেকটা রিজন। চ্যালেঞ্জটা আমি দেখাতে চাই যে আমিও পারি, এরকম কিছু ছিল? চ্যালেঞ্জ তো অবশ্যই পুলিশের চাকরিতে আমি মনে করেছি যে মেয়েরা আরও চ্যালেঞ্জ বেশি নিতে পারে, কারণ যদি আমি পুলিশের চাকরি না করি, আমি এর আগে অন্য একটা চাকরিতে ছিলাম, সেই চাকরিতে থাকার সময় আমি দেখেছি আমাকে পরিবার মেনটেন করতে হচ্ছে প্লাস চাকরিও মেনটেন করতে হচ্ছে, এটা যে কোনো নারীর জন্যই। ওখানেও তো একই কাজ করতে হয়েছে, এখানেও তাই করতে হবে। ওটা একটা নারীর জন্য চ্যালেঞ্জ, এটা আরো চ্যালেঞ্জ। এটাকে আমি এনজয় করতেছি, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি বলবো মেয়েদের জন্য এটা হচ্ছে বেস্ট চাকরি। আই মাস্ট সে এক্স্যাক্টলি আপু, মেয়েদের জন্য অবশ্যই এটা একটা বেস্ট চাকরি আমি বলবো। আমাদের চাকরিতে অনেক ভেরিয়েশন আছে। আমি যে 2 মাস যাবত আছি সাইবার ক্রাইমে, এর আগে ছিলাম স্টেট ডিভিশনে, তার আগে ছিলাম ভিকটিম সাপোর্ট সেন্টার, সেখানে আমি নারী ও শিশুদের জন্য কাজ করছি। তো একঘেয়েমি যে একটা বিষয় থাকে অন্যান্য চাকরির ক্ষেত্রে, আমি এখনই বলতে যাচ্ছিলাম যে কোনো একঘেয়েমি ব্যাপারটা নেই, মানে বোরডম কাজ করে না আপনাদের ভেতরে। আমি প্রতিদিন নতুন কিছু নতুন কাজ করার সুযোগও অনেক, তো সেই কারণগুলোতে দায়িত্বও অনেক আসে। সুতরাং আমিও বলবো, আমি সুরঞ্জনার সাথে 100% একমত যে এটা বাংলাদেশের মেয়েদের জন্য অবশ্যই নাম্বার 1 একটা সিলেকশন হওয়া উচিত। অবশ্যই ভালো লাগলো কথাটা শুনে। আমার মনে হয় আপনাদের এই দুজনের যে কনফিডেন্ট দেখাচ্ছেন, যেটা এটা দেখে আমার কাছে মনে হয় আমার দর্শক যারা আছেন, যারা হতে চায় ইয়াং, তারা হয়তো খুব সহজেই চলে আসতে পারে। আমরা একটা ব্রেক নিয়ে আসি, ব্রেকের পরে আবার গল্প করি। দর্শক দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান ফার্মল্যান্ড নিবেদিত নিজের নামেই হোক পরিচয়। আবার সময় হলো খুব ছোট্ট একটি বিরতি নেবার, বিরতির পরেই ফিরবো, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান ফার্মল্যান্ড নিবেদিত নিজের নামেই হোক পরিচয় অনুষ্ঠানে। ফিরছি আবারও গল্পে। আমরা তো খুব পজিটিভ কথা শুনছিলাম এতক্ষণ, কিন্তু আমার ইশরাত আপার সাথে শো শুরু হওয়ার আগে একটা কথা হচ্ছিল, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে কিছুটা ভীতি কাজ করে, ভয় কাজ করে, কিছু থ্রেট, বা একটা কেস সলভ করলে যার ফরে যাচ্ছে সে আপনার বন্ধু হচ্ছে, যার ফরে যাচ্ছে না সে আপনার শত্রু হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলি একটা মেয়ে হিসেবে ডিল করেন কিভাবে? আমি এখানে আসলে মেয়ে শব্দটা উচ্চারণ করা আমার ঠিক হয়নি, বাট ব্যাপারটা কিভাবে ডিল করেন? এই প্রথমে যেটা বললেন আপু, সেটা হচ্ছে যে আমি যখন পুলিশে চাকরি করি তখন আমি একজন পুলিশ কর্মকর্তা হিসাবে পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের চাকরিতে আসলে ছেলে মেয়ের বৈষম্য ব্যাপারটা একদমই নাই। তো যেটা ভীতি বলবো না আমি, সেটা হচ্ছে যে একটু টেনশন তো থাকে, কারণ যখন অপারেশনগুলো হয় তখন একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা বা তাকে ট্র্যাক করা, দিনের পর দিন তাকে ট্র্যাক করা, এই জিনিসগুলো করতে তাকে আমি ঠিক ওই লোকেশনে পাবো কিনা, তাকে আমি সেফলি নিয়ে আসতে পারবো কিনা আমার কাজটা দিতে, তো এগুলো সব কিছুই কিন্তু অবশ্যই একটা স্ট্রেসের ব্যাপার। যেহেতু একটা আমাদের অভিযোগ আসার পরবর্তীতে আমরা এই কাজগুলো করি, সুতরাং আমাদের মাথায় কিন্তু সে সন্দেহভাজনকে নিয়েও যতক্ষণ পর্যন্ত আমি আমার একটা রিপোর্ট দিব, তাকে বিজ্ঞ আদালতে আমি পেশ করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্ট্রেসটা, এই টেনশনটা আমার ভিতর থাকেই, কাজ করে। যেহেতু একটা জিনিস যখন শুরু হয় তখন একটা শেষেরও তো একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রগুলোতে একটু টেনশন কাজ করে, বাট আলটিমেটলি তো আপনারা সলভ করে ফেলছেন এবং খুব সুন্দর করে করছেন। আচ্ছা, আমরা মিডিয়ার যারা আছে, যারা কাজ করি, তারা কিন্তু আপনাদের সেক্টরটাকে যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান দিই, আপনাদেরকে আমরা আমাদের কাছের মানুষ হিসেবেই জানি। ঠিক একইভাবে আপনারাও আমাদেরকে কাছের মানুষ হিসেবে জানেন। যেমন আমাদের রিসেন্টলি একটা নাটক অন এয়ার হয়েছিল ঈদে, আলো, নাটকটাকে যে চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা মেহজাবিন চৌধুরী, তো তাকে পুরস্কৃত করেছেন আপনারা, সে সার্জেন্টের ভূমিকায় অ্যাক্টিং করেছে। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা কেন, মানে এই কোলাবোরেশনটা কি ইচ্ছা করে প্ল্যান করে? না, এরকম কোনো প্ল্যান করে না, যেহেতু নাটকটা আপনারা বানিয়েছেন, আমরা তো দর্শক হিসেবে দেখেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের চিরাচরিত লাইফে একজন সদস্যর জীবনে যে স্ট্রেসগুলা বা যে ছোটোখাটো খুঁটিনাটি যে ডিটেলগুলা নাটকটাতে এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। তো একজন সার্জেন্টের, আমরা অনেক সময় অনেক নাটক দেখেছি আমাদের যেগুলাতে হয়তো সেভাবে মানে একজন নারী সার্জেন্টের হিসাবে বা একজন আপনারা যে অনুষ্ঠানটা আজকে আমরা এসেছি দুজন নারী কর্মকর্তা হিসাবে, সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে একজন নারী সার্জেন্ট, তার পারিপার্শ্বিকতা, তার চ্যালেঞ্জ, তার স্ট্রেস, এই জিনিসগুলো আপনাদের ওই নাটকটাতে এত চমৎকারভাবে দেখানো হয়েছে, যেগুলো হয়তো বা আমরা কেউ জানতাম না, হয়তো জানানো হয়েছে। এক্স্যাক্টলি ওই জিনিসগুলো কিন্তু হয়তো কেউ জানতো না, এবং আমাদের যে সার্জেন্ট মেয়েরা আছে তারাও এটাতে মানে তাদের যে কষ্টগুলো সেটা যে দেখানো হয়েছে, এটা তো এটার কারণে আমাদের সিনিয়র স্যাররা নাটকের প্রযোজক এবং অভিনেত্রী দুজনকেই পুরস্কৃত করেছেন। কি কি পদক্ষেপ স্টেপ নিয়ে শেষ করে তারপর আজকে এখানে আসতে হয়?
এই জায়গায় কাজ করার জন্য? আমরা তো এসেছি বিসিএস পুলিশ নির্বাচনের মাধ্যমে। বিসিএস ছাড়া হ্যাঁ, আমাদের কিন্তু নিয়োগটা 3 ধাপে হয়। যেমন প্রথম নিয়োগটা হয় আমরা যদি দেখি কনস্টেবল ক্যাটাগরিতে একটা নিয়োগ হয়, দ্বিতীয়ত হয় সাব ইন্সপেক্টর, আর তৃতীয়ত হয় বিসিএস ক্যাডার। আচ্ছা, আমরা দুজন বিসিএস ক্যাডার হিসাবে এসেছি। সাব ইন্সপেক্টরের নিয়োগ বিধিটা বিসিএস এর মাধ্যমে না, কিন্তু প্রসিডিওরটা সেম, ট্রেনিং পুরাটাই আমাদের মতো হবে, এবং রিটেন পরীক্ষা হবে, ভাইবা হবে, সবকিছুই, মেডিকেল টেস্ট, এভরিথিং। আপু, আমরা তো প্রায় প্রোগ্রামে শেষে চলে এসেছি। হ্যাঁ, তো এখন জনগণের উদ্দেশ্যে যেটা আমি বললাম যে আপনারা একটু, যারা ভালো করে তারা একটু গালি খায় বা এইসব ব্যাপারগুলো আপনাদের ভিতরে হয়ে আসে, তাদের উদ্দেশ্যে কি আপনারা একটু কিছু বলেন? যে পুলিশ সম্পর্কে যদি কোনো ভুল ধারণা থাকে, তাহলে আপনি আপনার কাছাকাছি যে পুলিশ স্টেশন যেটা আছে, আপনি ওখানে যান। কারো শোনা কথায় না, আপনার নিজের যদি কোনো সমস্যা হয়, সেটা যদি আমাদের সলভ করার মতো থাকে, যদি আমরা সেটা সলভ না করি, তারপরে আপনি আপনার নেগেটিভ কমেন্টটা তখন পাস করেন। হ্যাঁ, না জেনে বা অনেক আগে থেকে একটা ধারণা নিয়ে তৈরি হয়ে থাকা থেকে আমার মনে হয় এখন বের হয়ে আসার সময় হয়ে গেছে আমাদের। এক্স্যাক্টলি। আমরা যেটা বললাম আপু আপনাকে আমি প্রথমেই, যে পুলিশ কখনো বাংলাদেশের জনগণের পাশ থেকে কখনো সরে যায়নি। আমরা সব সময় ছিলাম, আমরা আছি, এবং আমরা থাকবো আপনাদের হয়ে, আপনাদের সেবক হয়ে, আপনাদের পাশে। আমাদের বাংলাদেশ পুলিশের প্রতিটা সদস্যকে সবসময় পাবেন আপনারা। গালি দেন, ভালোবাসুন, যেভাবেই থাকুন, আমরা আছি। এবং আমার মনে হয় আমাদের সহযোগিতাও আপনাদের খুব দরকার, তাহলে ডিসিপ্লিন হয়ে যাবে সবকিছু। অবশ্যই, তাই না? আজকে ইনডিসিপ্লিনের ব্যাপারটার জন্যই কিন্তু আপনাদের এত হার্ডেলস হচ্ছে, এত ঝামেলা হচ্ছে। যদি আমরাও সচেতন হয়ে যাই, যেমন ওই যে আমরা বলছিলাম যে আজকে রাস্তায় ময়লা আমরা ফেললাম, আর বললাম যে সরকার কি করছে, রাস্তা পরিষ্কার করছে না কেন? ময়লা তো আমিই ফেলেছি, তো আমি না ফেললে তো রাস্তাটা নোংরা হতো না। এই ব্যাপারটা যদি গ্রো করে আমাদের ভেতরে, মানে নাগরিক হিসাবে কিন্তু আমাদের সবার কিছু দায়িত্ব আছে। মানে আমরা যখন দেশপ্রেম কথাটা বলি, আমরা মুখে মুখে খালি দেশপ্রেম কপচায় যাচ্ছে, কিন্তু বলছি দেশপ্রেম, আমি আমার ক্ষেত্র থেকে দেখি যেটুকু আমার করার, আমার উপর, আমি একজন নাগরিক হিসাবে আমার পরে কিছু দায়িত্ব আছে, রাষ্ট্র আমাকে কিছু দায়িত্ব বা আমার কিছু দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি, সেটা যদি আমি পালন করি, এটাই দেশপ্রেম। আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম যে আমরা নিজের দুঃখের কথা, খারাপ লাগার কথা, এটা কাকে বলি? সবচেয়ে পরিবারের নিজের যে কাছের মানুষ, একজন ওয়াইফ বলে তার হাজবেন্ডকে বা বাবা মাকে, বিশেষ করে মাকে বলে বা বাবাকে বলে, ভাইকে বলে বা বোনকে বলে, কাছের মানুষকে বলে। আর আমরা যখন যে সেক্টরে কাজ করছি, পুলিশের সেক্টরে, এখানে মানুষ বিপদে পড়লেই বেশি আসে, মানে কাছের মানুষের কাছে আসে তার দুঃখটা শেয়ার করতে, এবং সলভ হবে এই আশা নিয়েই কিন্তু আসে। কেউ ভাবে না যে আমি যে সমস্যাটি নিয়ে যাচ্ছি এটা বিফলে যাবে, এটা ভেবে কেউ আসে না, আশা নিয়ে আসে, এবং কাছের বন্ধু ভাবে দেখেই আসে। তো আমার মনে হয় বাংলাদেশ পুলিশকে মানুষ ভালোবাসে, না হলে কিন্তু থানায় মানুষ আসতো না। অবশ্যই, রাইট। দু একটা ভুল বা দুই একজনের ধারণা সবারই হয়, কারণ আমাদের প্রতি মানুষের এক্সপেকটেশন বলেন, দায়িত্ব বলেন, দায়িত্ব বেশি, এবং পাবলিক মানে মানুষের সাথে আমাদের ইন্টারাকশনটা অন্যান্য যে কোনো জায়গার তুলনায় পুলিশের সাথে বেশি হয়। তো সেই কারণে হয়তো কিছু, ওই যে বললাম, যদি কারোর ভুল ধারণা থাকে, তাহলে তার আমার মনে হয় যে মানে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেখানে একটু যান। আপনি আপনার প্রবলেমটা বলেন, যদি আপনার প্রবলেমটা সলভ না হয়, তারপরে আপনি আপনার নেগেটিভ পারসেপশন নিয়ে তখন আপনি বলেন, ঠিক আছে, ফাইন। বাট এত কনফিডেন্স আপনাদের মধ্যে যে আমি দেখলাম, আমার দর্শকরা এখন দেখলো, আমার মনে হয় যে তারা আসলে নব উদ্যমে এগিয়ে আসতে চাইবে আপনাদের সাথে কাজ করার জন্য, আপনাদেরকে জয়েন করার জন্য। আমি চাই মেয়েরা এগিয়ে আসুক, এই সেক্টরে এগিয়ে আসুক, কারণ এই সেক্টরে কাজের যে সুযোগ, এইভাবে আসলে অন্য কোথাও কাজ করা সম্মানের সাথে বলেন। এটা আপনি বললেন না যে আরাম করে ঘুমাতে পারেন, কারণ আপনি কারো সেবা দিতে পারছেন, আপনার একটা সম্মান আছে, আপনি একটা এই সম্মানটা, এটা তো অনেক বড় একটা সম্মান, আপনার যে ব্যাচ লাগানো আছে যেখানে, তাই না? তো সবকিছু মিলিয়ে এটা খুব সম্মানজনক। আমি যে ইউনিফর্মটা পরি, এটা আমার প্রাইড। এক্স্যাক্টলি, এটা আমার প্রাইড। এই ইউনিফর্ম আমার স্বাধীনতার পরবর্তীতে যে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমাদের পুলিশ সদস্যরা, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম প্রতিরোধ যুদ্ধটা করেছিল, এই ইউনিফর্ম সেই ইউনিফর্ম। তো এইটা পড়লে এটা আমার ভিতর যে অনেক আবেগ জড়িয়ে আছে, আমাদের আবেগ, আমাদের কষ্ট বলেন, আমাদের সবকিছু, ইউনিফর্মটা অনেক প্রাইডের জায়গা আমাদের। অবশ্যই।
আমাদের কনফিডেন্সটা বেড়ে যায় এক্স্যাক্টলি সেটাই বলছি। ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। আমি আজকে খুব এনজয় করলাম আজকের শোটা। আপনাকে অনেক ধন্যবাদ আপু। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে দুজন স্বপ্নবাজ নারীকে সাথে নিয়ে। ফার্মল্যান্ড প্রেজেন্টস নিজের নামে হোক পরিচয় এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তানজিক আমিন আজকে বিদায় নিচ্ছি।